বিল হালদি ত্রিমোহনী পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের এই মাদক বিরোধী আলোচনা সভা এবং কুইজ প্রতিযোগিতার শ্রদ্ধেয় সভাপতি অধ্যাপক মোহাম্মদ সাদেকুর রহমান, বিশেষ অতিথিবৃন্দ এবং যাদেরকে নিয়ে আজকের আয়োজন, আমি যেটা মনে করি, আমি যদিও একজন মানসিক এবং মাদকাসক্তির বিশেষজ্ঞ, কিন্তু মাদক নির্মূল করার ক্ষেত্রে আমার ভূমিকা কিন্তু খুবই যৎসামান্য। আমি এই 14 বছরে এই পেশার সাথে জড়িত থেকে যেটা বুঝেছি, মূল ভূমিকায় কিন্তু আপনাদের। এবং রেজাউল ভাই সুন্দরভাবে কথা বলেছে। আমি জানি যে এটা আমাদের জন্য খুব মরণ ব্যাধি। এটাকে অবশ্য আমরা অনেকে অসুস্থতা মনে করি না, কিন্তু আমি এটাকে অসুস্থতা কেন সেটা আমি ব্যাখ্যা দেব। বাংলাদেশে প্রায় 2021 সালে একটা স্টাডি হয়েছিল, রাজশাহী ডিভিশনের সেই স্টাডিতে আমি রিসার্চ পার্সন হিসেবে ছিলাম। সেই গবেষণায় দেখা যাচ্ছে যে 18 থেকে 25 বছরের প্রায় 3.3%, 100 জনের মধ্যে প্রায় 3 থেকে 4 জন কোন না কোনো মাদকে আসক্ত। আমার কাছে অবশ্যই মনে হয় সেটা কম, কারণ আমরা যখন স্টাডি করি নির্দিষ্ট কিছু গতি প্রকৃতিকে মেনটেন করে করতে হয়। কিন্তু আমি বাস্তবে, আমি যেহেতু এই নাটোরের সন্তান, আমি রুগী দেখার পাশাপাশি আমি বিভিন্ন জায়গায় উঠি, বসি, বিভিন্ন জনের সাথে বিভিন্ন অভাব অভিযোগের কথা শুনি, ঠিক আছে, সেটা মনে হয়েছে যে সংখ্যাটা আরো বেশি হবে। তাহলে প্রায় 4% লোক গবেষণা দেখা যাচ্ছে কোনো না কোনো ধরনের মাদক। বাংলাদেশে কিন্তু অনেক ধরনের মাদক আমরা পাওয়া যায়। আমরা যদি কুষ্টিয়া বেল্টের কথা চিন্তা করি, সেখানে আমরা গাঁজা, ক্যানাবিস, গাঁজার আবার অনেক নাম রয়েছে, এক একজন এক এক আদর করে নানা নাম। কেউ গাঁজা বলে, কেউ হাসিস বলে, কেউ চরস বলে, কেউ ভাং বলে, ঠিক আছে। এটা কিন্তু খুব কমনলি পাওয়া যায়। যদি আমি এই গ্রামে যদি আমি খোঁজার চেষ্টা করি, সেখানেও পাবো। আমারও গ্রামে একটা খুব আদর্শ গ্রাম। আমি যখন ছোটবেলায় সে গ্রামে বড় হয়েছি, আমাদের গ্রামে যে দোকানগুলি রয়েছে, সে দোকানগুলি কিন্তু সিগারেট বিক্রি করা হতো না। সে গ্রামে প্রকাশিত সিগারেট খেতে পারতো না। কিন্তু আমি যখন ডাক্তার হলাম, বিভিন্ন পেশায় ঢুকলাম, তখন দেখলাম সেখানে বিভিন্ন জায়গা অভিযান দিয়ে সেই মাদকের জায়গাগুলিকে মানে বন্ধ করে দেওয়া লাগলো। তার মানে মাত্র 10 বছরের ব্যবধানে কি এমন হলো? ফ্যাক্টরগুলি আসলে কি, আসলে কেন মানুষ মাদক আসলে নেয়, কারণটা আসলে কি? 1 নাম্বার কারণ হচ্ছে অ্যাভেলেবিলিটি, সরবরাহ চেইন। তাহলে সরবরাহ চেইন কি ডাক্তার মাসুদ বন্ধ করতে পারবে? এটা কি আমার পক্ষে বন্ধ করা সম্ভব? তাহলে সরবরাহ চেইন, কারণ এখানে হিউজ টাকা পয়সার ব্যাপার রয়েছে। এটা আমরা জানি যে, আমি আগে বলছি ক্যানাবিস সেখানে উৎপাদন হয়। কুষ্টিয়ার 24টা গ্রামকে গোল্ডেন ভিলেজ বলা হয়। গোল্ডেন ভিলেজের আশেপাশে 2টা আকড়া রয়েছে, যে আকড়ায় গাঁজা প্রশাসনের সহযোগিতা নিয়ে বিক্রি করা হয়। আমি নাম বলতে চাচ্ছি, আকড়া আপনারা সবাই জানেন। পাশাপাশি আমরা ফেন্সিডিল যেটা পাওয়া যায়, ফেন্সিডিল বাংলাদেশে তৈরি হয় না, পার্শ্ববর্তী একটা দেশে তৈরি হয়। সে দেশে ইউনিভার্সিটিতে কিন্তু পাওয়া যায় না। সে দেশে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, সে দেশে ফেন্সিডিল পাওয়া যায় না। বর্ডার এলাকা তৈরি হয়ে আমাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়। ইয়াবা আমাদের দেশে তৈরি হয়, মিয়ানমারে তৈরি হয়। ইয়াবার আগে একজন স্পেসিফিক ব্যক্তি ছিল, যার কাজ ছিল সারা দেশে ইয়াবা সিন্ডিকেট করে হাজার হাজার কোটি টাকা নষ্ট করা। মূলে কি? মূলে আমাদের ইয়াং জেনারেশনকে নষ্ট করা। 1 নাম্বার কারণ হচ্ছে অ্যাভেলেবিলিটি। এবং আমি কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করব। আমি তখন এক্সপিরিয়েন্স পাস করি নাই, আমি একটা ক্লিনিকে জব করতাম। সে ক্লিনিকের মালিক আবার দক্ষিণবঙ্গে পটুয়াখালী জেলার হচ্ছে মালিক, সেও সাইকিয়াট্রিস্ট। সেখানে পটুয়া সে তৎকালীন রেজিমের ছাত্র সংগঠনের সেক্রেটারি এসে সভাপতিকে ভর্তি করেছে। কেন? চিকিৎসার জন্য। সে মাদকাসক্ত। তখন আমি সে সভাপতিকে যখন ইন্টারভিউ করলাম, জিজ্ঞাসা করলাম, আপনি কি শুধু মাদকাসক্ত? সে বলল না, আমার সেক্রেটারিও মাদকাসক্ত। কিন্তু মাদকের প্রভাবটা তার উপর অত বেশি ধরনের এখনো পড়ে না। এবং আমার কমিটিতে যারা রয়েছি, আমরা সবাই মাদক খাই এবং মাদক অনেকে বিক্রি করি।
এবং খুব রিসেন্টলি আমি আরেকটা ছাত্র সংগঠনের একটা জেলা পর্যায়ের নেতা আমার কাছে আসলো। আমাদের যদি এটা নিয়ে আসলে কথা বলতে হবে, কথা বলে দেখা গেল সেও মাদক, শুধু মাদক না, মাদক কিন্তু আরো অনেকের সম্পর্ক, মাদকের সাথে অনেক অপকর্মের সাথে জড়িত। তাহলে আমি এই দুটা যারা বোঝাতে চাচ্ছি যে দুটা ছাত্র সংগঠনের যখন নেতৃত্ব পর্যায়ে কেউ মাদকাসক্ত হবে, তাহলে আমার জাতির কন্ডিশনটা কি হবে? তার মানে এই মাদকের সাথে আন্তর্জাতিক চক্রান্ত জড়িত। আমাদের ইয়াং জেনারেশনকে যদি আমরা পঙ্গু করে দিতে পারি। আমি যখন মেডিকেলে পড়ি, আমার গ্রাম থেকে প্রায় 24 জনের মতো ছেলে পেলে বিভিন্ন ইউনিভার্সিটি এবং মেডিকেলে পড়তো। এখন কিন্তু আমি কিন্তু সেই সংখ্যাটা কমে আসছে, পপুলেশন বাড়ছে, জনগণের অর্থনৈতিক সক্ষমতা আসছে, ছেলেপেলেরা কোয়ালিটি লেখাপড়া কিন্তু মান কমে গেছে। তার কারণ কিন্তু এসব বিষয়। তাহলে 1 নম্বর কারণ আমি কি বললাম? অ্যাভেলেবিলিটি, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে পার্সোনালিটি। পার্সোনালিটি কি জিনিস আসলে? এই যে আমরা এখানে প্রায় 100-150 লোক বসে আছি, আমাদের আঙ্গুলের ছাপ কিন্তু একসময় জমি রেজিস্ট্রির সময় কিন্তু এখন আঙ্গুলের ছাপ নেওয়া হয়। এটাকে বলে ড্যাকটাইলোগ্রাফি। এই আঙ্গুলের ছাপের সাথে কিন্তু কার সাথে কারো মিল নাই। তা আমাদের 100-150 জন মানুষের ব্যক্তিত্বেরও কিন্তু মিল নাই। ব্যক্তিত্বটা গঠন হয় কখন? একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে, তার জন্মের পরপর থেকে 18 বছরের মধ্যে ব্যক্তিত্ব গঠিত হয়। এখানে আমি 150 জনকে যদি 1 পুড়িয়া করে গাঁজা আমি দিয়ে দিলাম গবেষণা করার জন্য, দেখা যাচ্ছে যে এই 150 জনের মধ্যে কিন্তু 5 জন প্রথমে খাবে, 145 জন প্রথমে সেটা অ্যাভয়েড করবে। তাহলে 5 জন খাইবে, এই 5 জনের মধ্যে 2 জন কি করলো? সে কিন্তু বারবার খাচ্ছে, প্রতিদিন খাচ্ছে, আর 2 জন আবার ছেড়ে দিল, 1 জন মাঝে মাঝে খেলো। তাহলে এই যে 145 জনের ব্যক্তিত্বটা কি? ব্যক্তিত্বটা কিন্তু মাদক গ্রহণ না করার মতো ব্যক্তিত্ব। যদি ভূমিকম্প হয়, হালদি কোরাবাড়িয়ার যে বিল্ডিং গুলি রয়েছে, সবচেয়ে দুর্বল বিল্ডিংটা তো ভাঙবে নাকি? যদি বৈশাখী ঝড় হয়, এখানে যে গাছগুলি রয়েছে তাহলে সব দুর্বল গাছটা ভাঙবে। তাহলে ব্যক্তিত্বের মধ্যে যার দুর্বলতা রয়েছে সে কিন্তু তাহলে একটা সুযোগ পেলে সে মাদক গ্রহণ করবে। এখন ব্যক্তিত্বটা আমি বললাম যে 18 বছরের পর্যন্ত গঠিত হয়। তাহলে এখানে 18 বছর বলতে আমরা কার কার সংস্পর্শে আসি? পরিবারের সংস্পর্শে আসি, আমরা বড় ভাইয়ের সংস্পর্শে আসি, আমাদের টিচারদের সংস্পর্শে আসি, প্রতিদিন নামাজ পড়া যে আমাদের রিলিজিয়াস লিডার, শুক্রবারে যে যিনি আমাদের খুতবা দেন তার সংস্পর্শে আসি, আমরা টিচারের সংস্পর্শে, বাবা মার সংস্পর্শে আসি। এই সব জায়গা থেকে কিন্তু আমাদের ব্যক্তিত্ব গঠনের অনুঘটক রয়েছে, ফ্যাক্টর রয়েছে। এই সমস্ত জায়গাতে যদি আমরা কাজ না করি তাহলে কি মানুষের ব্যক্তিত্ব ভালোভাবে গঠিত হবে না, জাতি ভালোভাবে গঠিত হবে না। রেজাউল ভাই সুন্দর করে বলল যে ধর্মীয় এবং নৈতিক যে শিক্ষা, এই শিক্ষাটাও কিন্তু আমাদের ব্যক্তিত্ব গঠনে সহযোগিতা করে। আমরা যারা মাদকাসক্ত, তারা কি আসলে জানে যে মাদকের ব্যাপারে কোরআন এবং হাদিসের বা শরিয়ার বিধান কি? অনেকে কিন্তু জানে না। তাহলে এই শিক্ষাটা কিন্তু কোথা থেকে আসতে পারে? পরিবার থেকে আসতে পারে, রিলিজিয়াস যে লিডাররা তাদের কাছ থেকে আসতে পারে। যারা টিচার, আমরা টিচারকে, আমি যখন স্কুলে পড়ি তখন তো বাইসাইকেলে চলতাম, আমরা কিন্তু প্রায় 1 কিলোমিটার আগে থেকে টিচারকে দেখে আমরা নেমে যেতাম। আমাদের সাহস হতো না স্যার যাওয়ার আগ পর্যন্ত আমরা সেখানে হেঁটে যাব। এখন কিন্তু সেটা চরম ঘাটতি। তাহলে এই আমরা তাদেরকে অনেক রোল মডেল টিচার মনে করতাম, রোল মডেল রিলিজিয়াস লিডার মনে করতাম। এখন এই সংকটটা নানান জায়গায় সংকট তৈরি হয়েছে, ব্যক্তিত্ব গঠনে কিন্তু বড় ধরনের বাধা। সূরা মাইদার 90 নম্বর আয়াতে রেজাউল ভাই বলছে যে, আমরা অর্থটা বলি, হে মুমিনগণ, মদ ও জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণয়ের তীর ঘৃণ্য শয়তানের কাজ, সুতরাং তোমরা ওটা বর্জন করো, তাহলে তোমরা সফল কাম হবে। এবং সূরা বাকারার 168 থেকে 69 আয়াতে আল্লাহ বলছে, হে মানব মণ্ডলী, তোমরা পৃথিবীতে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে নিঃসন্দেহ তোমাদের প্রকাশ্য শত্রু। সে তো এর নির্দেশই তোমাদেরকে দেবে যে তোমরা অন্যায় ও অশ্লীল কাজ করতে থাকো আর আল্লাহর প্রতি এমন সব বিষয় মিথ্যারোপ করো যা তোমরা জানো না। এবং সুনানে তিরমিজি এবং ইবনে মাজাহ একটা হাদিস সেমভাবে বলা হচ্ছে যে, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, রাসূল বলেন, প্রত্যেক বস্তু
যা নেশার সৃষ্টি করে তা হারাম, যার বেশি পরিমাণ নেশা সৃষ্টি করে যে জিনিস সেটা কম পরিমাণও হারাম। তাহলে আমরা এই যে যদি এটা না জানি, এটা আমি জানবো কোথা থেকে? আমাদের যে গতানুগতিক শিক্ষা পদ্ধতি, এই গতানুগতিক শিক্ষা পদ্ধতিতে জানার কি কোনো সুযোগ রয়েছে? কোনো সুযোগ নাই। সুতরাং এই দায়িত্বটা আমার পরিবার থেকে নিতে হবে, এই দায়িত্বটা আমার বড় ভাই তাকে দিতে হবে। এবং আপনারা এখানে যারা আছেন, আমাদেরও একটা বড় ধরনের, আমি জানি একটা নির্দিষ্ট ঘরানার লোকজন, এই ঘরানার লোকজনও কিন্তু অনেকে তারা মাদক ছেড়ে যাচ্ছে। তাহলে কেন মাদক কেন গ্রহণ করছে? আমি আগেই বললাম যে আমাদের যে ব্যক্তিত্বটা গঠন হবে কখন থেকে? 18 বছরের মধ্যে, যেখানে এই ভূমিকাগুলি রয়েছে। এখানে কোরআন হাদিসের একটা বড় ধরনের ভূমিকা রয়েছে। কোরআন হাদিসের মাধ্যমে মানুষের ব্যক্তিত্ব গঠন করতে, নৈতিক মূল্যবোধ জাগ্রত করার ক্ষেত্রে অনেক বড় ধরনের আমরা ভূমিকা। গতকাল ঈদের খুতবায় আমার 4টা লার্নিং আমার কাছে মনে হয়েছে। 4টা শিক্ষার মধ্যে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ন্যায় পরিবার গঠন। আমাদের সবারই তো পরিবার আছে, কিন্তু পরিবার কিন্তু পরিবারের মতো নাই। তাহলে সেখানে আমরা কালকে যে ঈদুল আজহা উদযাপন করলাম, কুরবানি দিলাম, মাংস খেলাম, অনেক কিছু করলাম, কিন্তু এই দিবসের যে মূল শিক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা দিয়েও কিন্তু আমরা মাদককে নির্মূল করতে পারি। আমরা বাচ্চাদের ব্যক্তিত্ব আমরা গঠন করতে পারি, বাচ্চাদের আমরা পার্সোনালিটি ডেভেলপ করতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার যেমন ছিল, এই তদানুরূপ আমরা পরিবার গঠন করতে পারি, তাহলে বাচ্চাদেরকে আমরা অনেকাংশেই কি করতে পারি? মাদক থেকে দূরে রাখতে পারি। তাহলে 1 নাম্বার কারণ কি বললাম আমি? অ্যাভেইলেবিলিটি। 2 নাম্বার কারণ হচ্ছে পার্সোনালিটি, ব্যক্তিত্ব, পার্সোনালিটি। 3 নাম্বার কারণ হচ্ছে কিছু মেন্টাল ডিসঅর্ডার, কিছু মানসিক রোগ। আমরা যদি এক কথা বলি হতাশা, যেমন হতাশা মেয়েদের মধ্যে 10%, 100 জনের মধ্যে 10 জন হচ্ছে মাদকাসক্ত, ডিপ্রেশন, আর ছেলেরা হচ্ছে 4.8%। তাহলে গবেষণা দেখা যাচ্ছে কেন ছেলেরা ডিপ্রেশনে কম ভুগছে। কারণ এটাই মনে করা হয় ছেলেদের ডিপ্রেশন হলে তাদের কাছাকাছি যেহেতু গাঁজা পাচ্ছে, কাছাকাছি সিগারেট পাচ্ছে, তারা এই ডিপ্রেশনটাকে তারা কি করছে? তারা সেখানে ডাইভার্ট করে দিচ্ছে, ম্যাল অ্যাডাপ্টিভ মুভ করছে আর কি। তাহলে কি আপনার মন খারাপ থাকলে আপনি যে বিশ্বাস করেন তার সাথে কথা বলবেন, আল্লাহকে সহযোগিতা চাবেন, নামাজ পড়বেন, কোরআন পড়বেন, সেটা না করে কি হচ্ছে? ম্যাল অ্যাডাপ্টিভ প্যাটার্ন ডেভেলপ করতেছে, কি করছে? মাদকের দিকে যাচ্ছে। আমার কাছে যারা রোগী আসে তাদেরকে আমি জিজ্ঞাসা করি মাদক খেলে আসলে লাভ কি হয়? আপনারা বলেন একজন, কি লাভ হয়? মাদক খেলে যদি লাভ না হয় তাহলে তো মাদক খাওয়ার কথা। লাভ তো অবশ্যই হয়, কারণ কথায় প্রচলিত আছে গাজার নৌকায় পাহাড়ে চলে। নৌকা কখনো পাহাড়ে চলে? হ্যাঁ, হযরত নূহ আলাইহিস সালামের নৌকা তো সে পাহাড়ে ল্যান্ড করছে, তাছাড়া কোনো নৌকা কি পাহাড়ে ল্যান্ড করে? হ্যাঁ, মানে গাজার নৌকা পাহাড়ে চলে। কেমন? ব্রেনের রিওয়ার্ড সিস্টেম নামের একটা জায়গা আছে, রিওয়ার্ড সিস্টেম। আমাদের এই যে ভালো লাগা, আমরা কোরআন তেলাওয়াত সুন্দর তেলাওয়াত, আমাদের সবারই কিন্তু মনে ভালো লাগলো। কেন ভালো লাগলো? আমরা যখন এই যে গান শুনছি, আমরা গান শুনলে আমাদের কেন ভালো লাগে? আমরা যখন আত্মীয়স্বজনের সাথে যে ঈদের মধ্যে আসলাম, আমাদের মনের মধ্যে একটা ভালো লাগা ভাব করে না, কাজ করে না? কেন আসলে ভালো লাগে? এই রিওয়ার্ড সিস্টেম থেকে যখন ডোপামিন নামক নিউরোট্রান্সমিটার রিলিজ হয় তখন আমাদের ভালো লাগে। তাহলে এই যাবতীয় যে নেশাগুলি রয়েছে, আমি নাম বললাম কি কি? গাঁজা, ফেন্সিডিল, হেরোইন, বাবা, অনেকে বাবা বলে, আদর করে বাবা বলে। অ্যামফেটামিন বা ইয়াবাকে বাবা বলে। এগুলা সবগুলির কাজ কি? ব্রেনের রিওয়ার্ড সিস্টেমে স্টিমুলেশন দিয়ে কি করে? ডোপামিন রিলিজ করে। তাহলে ও ডোপামিন রিলিজ করে ওকে ভালো থাকতে হয়। তাহলে নেশা শুরু করলো, শুরু করার পরে তো বেশ ভালো তো লাগে আমার। তাহলে কোনো সমস্যা হতো না যদি প্রথম দিন যতটুকু ডোপামিন রিলিজ হয়েছিল সে একই সময় রিলিজ করার জন্য যদি এটা একই সময় চাহিদা থাকতো। কিন্তু 1 মাস, 2 মাস, 3 মাস পরে কিন্তু তার চাহিদাটা বেড়ে যাবে, সে বারবার এটা খাবে। আগে যদি 1 পুড়িয়া খায়, এখন 2 পুড়িয়া খাবে, 3 মাস পরে 3 পুড়িয়া খাবে, তারপরে 4 পুড়িয়া খাবে। এভাবে কি করে? একটা ব্রেনে ডিপেন্ডেন্সি ডেভেলপ করে। এই জন্য মাদক, অল কাইন্ড অফ সাবস্টেন্স
কি ধরনের? এক ধরনের মানসিক রোগ, এক ধরনের ব্রেনের ডিজিজ। এখন আমি আগে বললাম ডিপ্রেশন, ঠিক আছে, ডিপ্রেশন বা হতাশা থাকলে অনেকেই কি করে মাদকাসক্ত হয়ে যাচ্ছে। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার খুব বড় ধরনের যদি মানসিক চাপের মধ্যে দিয়ে যায়। এই যে আমাদের জুলাই রেভলিউশন যারা কি হলো, যারা প্রায় 14,000 মধ্যে 2,500 সিভিয়ারলি ইনজুর, 14,000 হচ্ছে ইনজুর। এদের মধ্যে কি অনেকের ডিপ্রেশন থাকতে পারে। তাহলে এই ধরনের স্ট্রেসের মধ্যে যে একটা ডিজিজ হয় যার নাম কিনা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এই স্ট্রেসের পরে কিন্তু সে ঘুমাইতে পারে না। আমরা তো ঘুমাইতে পারতাম না। 5ই আগস্টের পরে আমাদেরই ঘুম হতো না ঠিক মতো, সারা রাতে আমাদের দিকে থাকতে হতো। আমরা এটা নিয়েই কাজ করি, ঘুমিয়ে আমাদের কাজ। তাহলে যারা এটার চাক্ষুষ সাক্ষী, যারা সোশ্যাল মিডিয়াতে দেখছে, আমরা সবাই ট্রমাটাইজ, পুরো জাতিটাই আমরা ট্রমাটাইজ। এই জন্য ট্রমার ক্ষেত্রে বাঁচার জন্য কি আমার ডোপামিন লাগবে। তো এই ডোপামিন পাওয়ার জন্য আমরা অনেক সময় যাদের ব্যক্তিত্বের সমস্যা তারা অনেকে মাদক গ্রহণ করতে পারি। এটা একটা কারণ। পিয়ার প্রেশার, আপনার বন্ধু কেমন হবে। আপনি নামাজের সময় হচ্ছে বন্ধু নামাজে যান, আপনিও নামাজে যাবেন। প্রথম না গেলে এক পর্যায়ে অবশ্যই নামাজ পড়বেন যে ও এখান থেকে উঠে যাচ্ছে 8টা জায়গা থেকে, আমি নামাজ না পড়লে আমার কেমন লাগে। প্রথম দিকে তো হয়তো মানুষকে দেখানোর জন্য অনেকে নামাজ পড়ে, কিন্তু এক সময় আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়বে, আল্লাহর ভয় নামাজ পড়বে। তার পিয়ার প্রেশারটা কিন্তু অনেক বড় ফ্যাক্টর। আল্লাহ পাক তো বলছেন যে আমি যাদের শেষে মিশবো আমার হাসর তাদের সাথে হবে। কিন্তু পিয়ার প্রেশারটা কিন্তু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। মানে সব পিয়ার প্রেশার অনেক সময় কি 18 বছর বয়সে আমরা কি আমাদের বয়স সন্ধিকাল আসে, বাচ্চাদের বয়স সন্ধিকাল আসে, এদের অনেক নতুন জিনিস, নিষিদ্ধ জিনিসের প্রতি কি উদ্দীপনা থাকে। এই উদ্দীপনার ফলে কিন্তু অনেকে গ্রহণ করে। প্রথমবার উদ্দীপনা, এরপরে মাদকাসক্ত হয়ে যায়। এবং আর্লি ইউজ, অনেকে খুব আর্লি, এই যে ঈদ গেল, ঈদ আসে নাই, ঈদের মধ্যে ঈদের যে আনুষ্ঠানিকতা বাদ দিয়ে কিছু ছেলে পেলে কি করে নেশা শুরু করে। পূজা পার্বণ, বিয়ে শাদী, এই সমস্ত ভালো ভালো পুরো বন্ধুর জন্মদিন, এগুলা কিন্তু বড় ফ্যাক্টর। তাহলে আরো কিছু ফ্যাক্টর আছে। আমরা দেখি যে অর্থনৈতিক যে আমাদের একটা বড় ধরনের একটি উত্তাপ ছিল আমাদের সমাজে গত 16 বছর, কি অর্থনৈতিক উত্তাপ, যে কিনা যে ছেলেটা, আমি পাবনা গল্প করি যে পাবনার বিশাল বড় একজন অর্থ আলার লোক, যার কিনা 10 বছর আগে এক কাপ চা খাওয়ার টাকা ছিল না, তাকে অনেক টাকা, ব্যবসা প্রতিষ্ঠানের অভাব নাই। এবং আমরা যেটা জানি তার এই টাকার উত্তাপটা আসছে কোথা থেকে? মাদক ব্যবসা থেকে। এখন মাদক ব্যবসা যদি আমার টিকিয়ে রাখতে চাই, আমি মানসিক রোগ বিশেষজ্ঞ, তাহলে আমার এই প্র্যাকটিস ধরে রাখতে হলে আমার কি মানসিক রোগী লাগবে না, মাদকাসক্ত রোগী লাগবে না? তো ওই যিনি মাদকাসক্ত, যিনি মাদকের ব্যবসা করে, তার তো বিজনেসটা অক্ষুণ্ণ রাখতে হবে, তার তো চেইন মেনটেন করতে হবে। তাহলে সে প্রথম প্রয়োজনে টাকা না নিয়ে তাকে খাওয়াবে। তাহলে অর্থনৈতিক উত্তাপের কারণেও কিন্তু অনেকে মাদকাসক্ত হয়। এবং একটা বড় ধরনের কারণ হচ্ছে কর্মহীনতা। হ্যাঁ, টাকার গরম আর কি, টাকার গরম বা টাকার অর্থনৈতিক উত্তাপ যেটা আর কি। তাহলে কর্মহীনতা, আমরা কিন্তু অনেকেই বসে থাকি, খুবই সিগনিফিকেন্ট আমরা কাজ করলে কর্মহীনতা আমাদেরকে মাদকাসক্ত করতে পারে। এবং দরিদ্রতা একটা ফ্যাক্টর। দরিদ্রতাটাও কিন্তু আমরা জানি, ক্যানাবিস খেতে কিন্তু টাকা লাগে না, 10 টাকা হলে খাওয়া যায়, ঠিক আছে। দরিদ্রতা এবং পারিবারিক, আগে বলেছি পারিবারিক শিক্ষার অভাব। আমার পরিবারে আমি যদি, আমার 1.5 বছর একটা বাচ্চা আছে, আমি যেহেতু মোবাইল কি করি, আমার তো মোবাইলে কাজ করতে হয়, টিপি, সেও দেখি মোবাইল নিয়ে সে হচ্ছে এমন করে আর কি, ঠিক আছে। তাহলে আমরা যারা রোল মডেল পরিবারে মায়ের থেকে বাবাকে ছেলেরা বেশি অনুকরণ করে, তাহলে আমার আচার আচরণ যেমন হবে, আমি যদি সিগারেট খাই বা আমি যদি কোনো ম্যালাডাপ্টিভ বিহেভিয়ার করি, আমার বাচ্চা সেটাই করবে নাকি, সেটাই করাই তো স্বাভাবিক। এবং অতিরিক্ত শাসন, প্যারেন্টিংটা আমরা যখন বড় হয়েছি, আমরা তো প্যারেন্টিং শব্দটাই জানি না। সেদিন আমাদের ডাক্তার সাহেবের ছেলেকে আমি দেখছি একটু দুষ্টামি করে আর কি, তার মা বকা দিছে, তখন সে বলে প্যারেন্টিং কিন্তু এটা না মা, আমি তো প্যারেন্টিং পড়াশোনা করছি। বাচ্চারা মোবাইলের জন্য প্যারেন্টিং কি ধরনের হবে সেটা সে আগে থেকেই অনেক বাচ্চারা জানে।
সুতরাং প্যারেন্টিং এর বিভিন্ন প্যাটার্ন আছে, ডেমোক্রেটিক প্যারেন্টিং, অটোক্রেটিক প্যারেন্টিং, হেলিকপ্টার প্যারেন্টিং। ডেমোক্রেটিক প্যারেন্টিং রুল শাসনও করা যাবে না, একেবারে ছেড়ে দেওয়া যাবে না। প্যারেন্টিংটা কিন্তু অতিরিক্ত শাসন মানুষ বাচ্চাদেরকে খারাপ করার ক্ষেত্রে, বাচ্চাদেরকে মানসিক এই মাদকাসক্ত করার ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা পালন করতে পারে। এবং সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক অস্ত্র তৈরি করার জন্য আমি আগে বলেছি কি যে এদের নৌকা চলে পাহাড়ে, যার নৌকা পাহাড়ে চলে তার কি বিবেক বুদ্ধি রয়েছে? রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার জন্য কিছু বিবেক বিবর্জিত কিছু মানুষজন দরকার। আর বিবেক বিবর্জিত মানুষ করার জন্য রাজনীতিবিদরা নিজেদের স্বার্থে এই ধরনের লোক তারা তৈরি করে। এখান থেকে আমাদের পরিত্রাণের উপায়টা কি? পরিত্রাণের কি উপায়? আরেকটা গল্প বলবো আমি। কিছুদিন আগে সেনাবাহিনীর একজন কনস্টেবল, সে এবং তার ওয়াইফ দুজনই সেনাবাহিনী চাকরি করতো। তাদের প্রথমে ডিভোর্স হলো, এরপরে তার চাকরিটাও চলে গেছে। সে ক্যানাবিস খায়, তার ক্যানাবিস দ্বারা খায়, অনেকে বিশ্বাস করে লালনের আদর্শে, তারা কিন্তু বলে আমার তো কোনো সমস্যা হয় না, কেন সমস্যা নেই। সে আমাকে বলছে স্যার আমার ক্ষতিটা কি হয়েছে, আমি অনেক গাঁজা খাই। ও কিন্তু ক্ষতি বুঝতে পারছে না, ও ডিভোর্স হয়ে গেছে, ও চাকরিটা চলে গেছে, ও এরপরে বুঝতে পারছে না ওর ক্ষতিটা কি হচ্ছে। ঠিক আছে, এখন আমাদের এখান থেকে পরিত্রাণের যেটা উপায়, একটা মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ লাগবে। আমি কিন্তু কারণগুলো আমি উদ্ঘাটন করতে চাই। এখানে আমরা তো চিকিৎসা করবো, চিকিৎসাটা তো আমি 7 দিন 10 দিন করতে পারি। একটা মাদকাসক্ত পেশেন্ট আমার কাছে গেল, আমার ক্লিনিকে ভর্তি হলো, তাকে আমি 1 মাস পরে ছুটি দিয়ে দিলাম। কিন্তু বাড়ির পাশে যে দোকানদার, সেই দোকানের তো বসে গাঁজা খায়, সে ওই দোকানে তো আরো 5 জন মিলে গাঁজা খায়, তাহলে সে কি করে এটা ছাড়তে পারবে? কারণ এই জিনিসের 2 ধরনের নির্ভরতা হয়। ফিজিক্যাল ডিপেন্ডেন্স, মানে শরীর খেতে চায়, মন চায়, আর মন খেতে চায়। সুতরাং শরীরকে আমি ভালো করে দিলেও তার মনকে তো আমি ভালো করতে পারি নাই। এই জন্য এখানে আমাদের মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ লাগবে। আমরা যারা চিকিৎসকরা আমাদের ইনভলভমেন্ট লাগবে। সাপ্লাই চেইন, এই যে সরবরাহ, এই সরবরাহ যেন বন্ধ হয়, ওই জন্য পুলিশ প্রশাসনের শক্তিশালী ভূমিকা লাগবে। এবং এই ভূমিকা রাখার ক্ষেত্রে যারা সোশ্যাল লিডার, রিলিজিয়াস লিডার, তাদের ভয়েস তুলতে হবে, রেজ করতে হবে। মাদকাসক্তের ব্যবসাটি খুব বেশি লোক করে। একটা গ্রামে কয়জন করে? 1 জন, 2 জন, 3 জন। 3 জন লোককে আমরা 3000 লোক কেন আমরা নির্মূল করতে পারি না? সেটা আমাদেরকে নিজেদের রাষ্ট্রের ভবিষ্যতের জন্য, আমার পরিবারের ভবিষ্যতের জন্য, আমার সন্তানদের ভবিষ্যতের জন্য। সুতরাং গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আমাদের এই মাদক বিরোধী কি বিভিন্ন কমিটি থাকা উচিত। এই বিরোধে জনগণকে সচেতন করতে হবে, আমাদেরকে সবাই সচেতন হতে হবে। তাহলে আমাদের পুলিশ প্রশাসনের ভূমিকা লাগবে, আমাদের জনগণের ভূমিকা লাগবে, পিতামাতার ভূমিকা লাগবে। আমি আগেই বলেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো পরিবার গঠন করতে হবে, ইসলামী এবং ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে। সর্বোপরি চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তাহলে আমি এভাবে যদি আমরা চাই, তাহলে পরিবার থেকে মাদকের যে প্রবণতা আমরা কমায় ফেলতে পারি। এবং আরেকটা ভূমিকা আছে মোবাইলকেও অ্যাডিকশনের পর্যায়ে এখনো না বলা হলেও আমাদের যে সাইকিয়াট্রিক গাইডলাইন, অবজারভেশনে রাখা হয়েছে, যেভাবে চলছে তাতে হয়তো 2-5 বছরের মধ্যে মোবাইল ইউজ করাটা, এক্সেসিভ ইউজ করাটা এক পর্যায়ে এটাও অ্যাডিকশনের পর্যায়ে হয়তো বা চলে যাবে। তাহলে সর্বোপরি এভাবে আমরা সমাজ থেকে মাদকের মাত্রাকে আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো। আজকের যে অনুষ্ঠান, এই যে পাঠাগার, এই পাঠাগারও কিন্তু মানুষের ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে, সমাজ গঠনের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের ভূমিকা রাখতে পারবে। দুঃখজনক ব্যাপার, বাংলাদেশে কিন্তু আমরা বই পড়তে চাই না। ক্যানাডিয়ান একটা স্টাডি দেখলাম, 173টা বই পড়া দেশের মধ্যে বাংলাদেশের নাম নাই। ডেনমার্ক সম্ভবত প্রথম, ডেনমার্ক। আমরা বই পড়তে চাই না, আমরা বই কিনতে চাই না, আমরা বই বাসায় রাখতে চাই না, আমরা শুধু মোবাইলে ইনভলভ থাকতে চাই। ওই জন্য পরিবার গঠনের ক্ষেত্রে, সমাজ গঠনের ক্ষেত্রে, মাদক নির্মূলের ক্ষেত্রেও কিন্তু বই একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারে। সর্বোপরি যারা এই আজকের আয়োজক আমাকে দাওয়াত দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, এবং যারা এত গরমের মধ্যেও ধৈর্য সহকারে শুনছেন সবাইকে অভিনন্দন জানিয়ে, এবং আমি
দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।